সর্বহারা হয়ে গেছিলাম। আমরা তো ভাবছি যে আমরা কোনোদিন দেশে যেতে পারবো না, কোনোদিন না ভাই। আপনি মানে যতটা কষ্ট পাইছিলাম, সে ভাবছিলাম আমার বাবা মা ও তো আর দেখতে পারবো না কোনোদিন, শেষবারের মতো একটু কথা বলে নেই। ওই অবস্থায় থাকতে থাকতে আমাদেরকে খাবার দেওয়া হতো না। আমরা এতটা অবস্থা খারাপ ছিলাম যে আমরা রুমের ভিতরে হাউমাউ করে দুই দিন আটকে রাখছিল, আমরা 2 দিন খাইতে পারি নাই। আমরা খাবারের জন্য কান্না করছি যে আমাদেরকে এক ডুক পানি দিলাম, যে আমাদেরকে খাবার দিয়ে। আমরা 3 দিন 4 দিন খাইতে পারতাম না। আমার ফ্যামিলিকে আমি কখনো জানাই নাই যে আমি 3 দিন 4 দিন খাইতে পারি নাই, কারণ আমার ফ্যামিলি এটা শুনে থাকতে পারতো না ভাই। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে থেকে প্রায় 2 থেকে 3 দিন আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যে একজন প্রবাসী ভাই প্রবাস থেকে একদম মারাত্মক লেভেলের লসে পড়ে তারপরে বাংলাদেশে ব্যাক করছে। তার ভিডিওটা আপনি দেখছেন। ঠিক সেই রকম আরেকজন ভাই, তার নাম হচ্ছে মেহেদি ভাই। উনি সৌদি আরব গেছিল, আচ্ছা ওইখান থেকে সে ব্যাক করছে। এখন আমরা সরাসরি তার কাছে যাব এবং তার কথাগুলো শুনবো। আসসালামু আলাইকুম ভাই। জি ভাই, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি মোটামুটি। আপনার যে পরিস্থিতি, আমার মনে হচ্ছে যে আপনি আসলে ভালো নেই। তারপরেও সকল কিছুর মালিক আল্লাহ তাআলা, উনি আমাদেরকে যেটা দেয় সেটাই আমাদের মেনে নিতে হবে, আমাদের কিচ্ছু করার নেই। তো ভাই, এই যে আমরা একটা তথ্য পাইলাম আপনি যে সৌদি আরবে গেছিলেন, ওইখান থেকে আপনি ব্যাক চলে আসছেন, মানে অল্প কিছুদিন ওইখানে থাকতে পারছিলেন। তো মূলত মানে সমস্যাটা কি, কোন কারণে আপনার মানে আপনি ওইখান থেকে চলে আসছেন, যদি একটু বলতেন। ভাই কি বলবো, মূলত সমস্যার কারণ হলো যে আমার আজকে থেকে প্রায় 7 মাস, মেবি 7 মাস আগে আমি যখন লেখাপড়া করতেছি তখন বললো আমার খালু যে একটা ভালো বিষয় আছে। আমার নিজের আপন খালু, ও দালাল, আমি জানি না দালাল বিষয় একটা করে কিনা। তারপর বললো যে তোমার একটা বিষয় আছে, তুমি দেশের বাইরে যাবা, তো তুমি কি বলো? তখন আমি বললাম ঠিক আছে, যদি ভালো বিষয় হয় তো যাবো দেশের বাইরে। তখন কিছুদিন পরে আমার জানালো যে একটা বিষয় আছে, আপনার অফিস ফেসিলিটি ক্লিনার, অফিসের মাধ্যমে অফিসের ভিতরে ক্লিনারের কাজ। আচ্ছা, তখন আমি ভাবলাম যে যেহেতু মানে ঘরের ভিতরে, তো আমি ভাবলাম যে কাজটা করা যায়। জি। তখন বললাম যে ঠিক আছে, তো এই বিষয়ে আমি চলে যাব। তখন বললো যে টাকা দিতে হবে একটু বেশি। কত টাকা দিতে হবে? ও বললো যে 4,80,000 টাকা, 5,10,000 টাকা খরচ পড়ছে, মনে হয় 20,000 টাকা এরকম খরচ পড়ছে। তো উনি বললো যে তোমাকে নিয়ে যাবো। জি। তখন আমরা টাকা টোকা দিয়ে সবকিছু ক্লিয়ার করলাম, ও আমাকে ভিসা দিল, আমরা ভিসা চেক দিইনি। জি। ও বলছে যে যেহেতু আমার নিজের মানুষ, আমার নিজের আপন খালু, তো ভিসা চেক দেওয়ার তেমন একটা প্রয়োজন মনে হয় না। তখন আমি ভিসা চেক দিই নাই, না চেক দেওয়াতে তো আমি কিছুদিন পর বললো যে তোমার মেডিকেল হবে। তো মেডিকেল করছি, তারপর মেডিকেল করার পরে আবার কিছুদিন পর বলছে যে তোমার মেডিকেল ম্যাচ শেষ, 3 মাস চলে গেছে, 3 মাসের ভিতরে আমি বিদেশ যেতে পারিনি ভাই। তখন আমার ভিতরে একটা ভয় জাগলো যে আমি 3 মাসের ভিতরে কেন যেতে পারলাম না, আমার কোনো সমস্যা আছে নাকি, আমি মেডিকেল করে আসলাম, আমার ভিতরে কোনো সমস্যা আছে নাকি। এটা নিয়ে আমি তার ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে খালু তাহলে কিভাবে কেমনি কি করা যায়, তো আপনি আমার একটা ভালো পজিশন দেখান যে এইভাবে যাইতে হবে, বা আমার ভিতরে কোনো সমস্যা আছে কিনা। তখন উনি বললো না কোনো সমস্যা নেই, আমার এদিকে একটু সমস্যা হয়েছে, আমি নিয়ে যেতে পারতেছি না। তখন উনি আমাকে এরকম আরও 3 মাস 4 মাস ওয়েট করে 6 মাস পরে আমার মানে দেশের বাইরে যাওয়ার সব কিছু একটা সিস্টেম হয়ে যায়। তারপরে আমি এখান থেকে এয়ারপোর্ট যাই, এয়ারপোর্ট থেকে আমি দেশের বাইরে যাই। যাওয়ার পরে আমাকে বলা হয়েছিল তো এখান থেকে আমাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করবে আমার কোম্পানির লোক। আমি যে কোম্পানিতে গেছি অফিস ফেসিলিটি ক্লিনার, এটা হলো আপনার ওই বলদিয়া আর কি, বলদিয়া সিস্টেমের একটা কোম্পানি ছিল। তো ওইখান থেকে আমার রিসিভ করার কথা ছিল। আমি ওইখানে আনুমানিক 11টার সময় যাই পৌঁছাই, জেদ্দা এয়ারপোর্টে পৌঁছাই। জেদ্দা থেকে আমি প্রায় 2 ঘন্টা যাবত এখানে দাঁড়ায় থাকি। দাঁড়ায় থাকার পরে ওইখানে অনেকক্ষণ ওয়েটিং করার পরে আমার বাংলাদেশের সিম বা ওখানে তো কথা বলার কোনো সুযোগ নেই। তখন আমি এক পাকিস্তানির সাথে ভালো, আমার পাকিস্তানি আমি ভাষা জানি, যেহেতু আমি উর্দু ভাষা জানি, তো আমি তার সাথে বললাম যে দেখ আমি আসছি, আমার এখানে কেউ নাই, তুই যদি আমাকে একটা ফোন দিতে চাস আমি একজনকে ফোন দিব। তখন আমি বললাম যে তোর ইন্টারন্যাশনাল মিট আছে, সে বললো আছে, তুই যে কোনো জায়গায় ফোন দিতে পারবি। তখন ওর কাছে ওই সিমের মধ্যে টাকা ছিল, আমি খালুরে ফোন দিছি যে খালু আমাকে এখন পর্যন্ত রিসিভ করে নাই, রাত্রে আনুমানিক বাজে প্রায় 3টা। তখন এক লোকে ফোন দিয়া বললো যে তুমি কি এয়ারপোর্টে এসে পৌঁছেছো? আমি বললাম যে হ্যাঁ আমি এসে পৌঁছেছি, আপনার কোনো খোঁজ নেই খবর নেই, আপনি আমার রিসিভ করবেন না করবেন না তো সেটা আপনার বিষয়। পরে বলতেছে যে না আমরা তোমার রিসিভ করতে যাবো। তো উনি আমাকে একটা শর্ত দিল
যে তুমি যদি আমাকে টাকা দাও তাহলে আমি তোমার রিসিভ করতে যাবো। হুম। তখন আমি আবার খালুকে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে খালু এটা কেমন কথা, আমাকে বললেন যে আমাকে পাঠাইলেন যে আমাকে রিসিভ করে নিয়ে যাবে, কিন্তু আমাকে রিসিভ করার কোনো কথা নাই। আমার বললো যে আমাকে 70 টাকা দিতে হবে, 70 রিয়েল দিতে হবে, জি। 70 রিয়েল দিতে হবে, তারপর নাকি আমাকে রিসিভ করবে। মানে জাস্ট রিসিভ করার জন্য তাকে 70 রিয়াল 70 রিয়েল দিতে দিতে হবে। তারপরে আমি বললাম এটা কি কোম্পানি না কোম্পানি ছাড়া, আমাকে একটু বলবেন। তো উনি বললো না সরাসরি কোম্পানি, তুই যা, যাওয়ার পরে দেখ। তখন আমি আর 7-5 না ভেবে আমি আমার মতো চললাম। আচ্ছা ভাই, এইখানে এখন আমরা যেটা বলতে চাচ্ছি আপনার কাছ থেকে, মানে যেটা শুনতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি ওইখানে যাওয়ার পরে মূলত কতদিন ওইখানে ছিলেন? ভাই আমি মূলত ভেবে 3 মাসের মতো 3 ছিলাম। মাস ছিলেন। 3 মাসের মতো। ভাই বিশ্বাস করবেন না, ওইখানে আমি যাওয়ার পরে আমার রিসিভ করার পরে ওই একটা রুমের মধ্যে নিয়ে যায়। তো রুমের মধ্যে ধরেন মোটামুট ওই 20 হাত থেকে 22 হাত একটা ঘর হবে, রুম হবে একটা। তো ওই রুমের ভিতরে 36 জন ছেলে ঘুমাইতাম। মানে 22 একটা ঘর, 36 জন, মানে ওই আপনার ওই ঢালাই বিছানার মতো এক এক বেডের মধ্যে 3 জন 4 জন করে, একজনের গায়ের উপর আরেকজন যাইয়া জোড়া যায় ঘুমাইতাম, মানে এভাবে ঘুমাইতাম। তো যখন খাওয়া দাওয়ার বিষয়টা যখন হইতো, তখন দেখতাম যে হয়তো খাবার দাবার কম পড়ছে বা একজনে খাইতে পারতেছে না, খাবার দাবার লয়ে মারামারি। ভাই 36 জন লোক কিভাবে অনেক কষ্ট। কিভাবে থাকবে? তারপরে ওইখানে 36 জন লোক ছিল। তো আমরা ওইখানে 2 জন লোক, 36 জনের পরে ওভারের পরে আরো 2 জন লোক তারা নিয়ে আসছে, 38 জন 38 জন থেকে। মূলত ওই 2 জন লোক আইসা দেখার পরে আর কি অনেকটা মানে খুব কষ্ট পাইছে যে এখানে আমরা কেন আসলাম, আমাদের তো কোম্পানিতে নেওয়ার কথা। তো কোম্পানি কোথায়? তখন আমরা যখন ওখানে ছিল রুবেল, ফেনীর, মেবি ফেনীর লোক ছিল রুবেল করে। তো ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি তো আমাদের মুদির, তো আমরা তো আর ভাষা জানি না, তো আমাদের যদি খাইতে না দিত ভাই আমরা খাইতে পারতাম না। এরকম একটা অবস্থা ছিল, আমাদের যদি খাইতে না দিত আমরা খাইতে পারতাম না। এক বেলা যদি খাইতাম 2 বেলার কোনো খবর ছিল না, আবার যদি রাতে খাইতাম তাহলে 2 দিন 1 দিনের খবর ছিল না, এইভাবে থাকতাম। জি। বাড়ি থেকে টাকা নিয়ে যেতাম, বাড়ি থেকে বলতাম যে আমরা খাইতে পারতেছি না, আমার টাকা দাও, আমরা এইভাবে খাওয়া দাওয়া করতাম। তারপর ওইখান থেকে আমাকে আকামা দেওয়া হলো, আকামা না তো ওই আর কি আফসার দেওয়া হলো, যেটা আমরা আফসার বলি। ওই সৌদিতে বলে আফসার, আকামা না। সৌদির ভাষা। হ্যাঁ, সৌদির ভাষা আফসার বলা হয়। তো আফসার দেওয়ার পরে ওইখান থেকে আফসারটা যখন আমি ওই হাতে পাই, তখন দেখি আফসারে আমার আরবিতে মানে নামটা যে এটা আমি খেয়াল করিনি, যে আফসার দিছে আমার আকামা হয়েছে, আমি তো খুশি, মহা আনন্দ, না সমস্যা নেই। ওইখানে আপনি যাচাই করেন নাই নিজের নাম আছে হ্যাঁ, কিনা না। সেটাও জানার চেষ্টা করেন নাই? চেষ্টা করি খুশি মানে আত্মহারা হয়ে গেছে যে কারো আকামা দিতেছে, কারো দিতেছে না, ইকামাটা আমি হাতে পেয়েছি, পাইছি। তো আমি তো মহা খুশি। জি। তারপর মনে করেন যে দেখা গেছে যে ওইখান থেকে আমি আপনার ওই একামাটা হাতে নিয়ে আফসারটা খুলে নতুন সিম কিনলাম। সিম কেনার পরে বাসায় কথা বললাম, বাসায় কথা বলার পরে সবার সাথে জানামেলা করলাম যে আমার এখানে কাজ হইতেছে না, তখন কি করব। তখন আমার ওই খালুকে ফোন দিলাম যে আমাকে কাজে নিয়ে দেবা। উনি বললো হ্যাঁ কাজে নিয়ে দেবো, সমস্যা কি। তারপর আমাকে কাজে নিয়ে দিল। ওই কাজে নিয়ে দেওয়ার পরে আমার হোটেলে 22 দিন কাজ করেছে, মানে 22 দিন আবাসিক কাজ করা। হোটেলে। আচ্ছা। তো আবাসিক হোটেলে কাজ করেছে। তো ওইখানে আমার একটা মুদিরা ছিল আমাদের বড় আর কি, ও মুদিরা এসে বলতেছে তোর আকামা দে, আমার বলছে ইকামাটা দে। তখন আমি ইকামা দিয়েছি, আমার যখন ভেরিফাই করতে যাবে তখন থেকে আমার আরবিতে নাম নেই, তখন ভেরিফাইটা হয় না। তখন আমার আকামাটাও ম্যাচ শেষ হয়ে যেতেছে। তখন আমি অনেক চেষ্টা করলাম, যে মুদিরকে বললাম যে দেখ আমার এরকম অবস্থা, আমাকে আয়না দিয়েছে, আমার বাপ মা এত টাকা খরচ করে পাঠাইছে, আমার আর্থিক অবস্থা তো ভালো না, তো এবার একটা কাজ দে, আমি যে কোনো কাজ দিবি, আমি পেট চুক্তি কাজ করে তোর ওখানে খাইয়ে থাকতে চাই। তো মুদির বললো যে না, এভাবে থাকা যায় না, তোর যদি কাফেলা করাইতে হয় তাহলে তার আকামা ঠিক কর, তোর কফিল তোর। মানে এখানে তাদেরকে আপনি এই অফারটাও দিয়েছেন যে হ্যাঁ। আমি পেটের বিনিময়ে আপনারা যে কাজ দিবেন আমি এই কাজটাই আপনাদেরকে করে দিতে চাই। তো তারপরে এটা আমার হয়নি। তারপর যখন আমি মেবি ওই আপনার ওই মনে করেন যে তাওজিয়া কোম্পানিতে, একটা কোম্পানি ছিল সৌদি আরব, অনেক বড় কোম্পানি, জি। তাওজিয়া কোম্পানি ছিল। তো ওইখানে আমার খালু আরেক দালাল ধরছে সৌদি আরবে, ও দালালের নাম ছিল শাকিল। ও 2000 টাকা নিছে, 2000 রিয়েল। তো এত টাকা নেওয়ার পরে তো উনি বলছে যে আমার তাওজিয়া কোম্পানিতে কাজ দিবে। তো আমি ওইখানে যাই, প্রথম দিন যাই, সেদিন আমাকে বলছে ব্যাংক কার্ড লাগবে। তো আমাকে এটুকু বলা হয় না যে তুমি ব্যাংক কার্ড করো। তখন আমি ওই আকামা দিয়ে ব্যাংক কার্ড করতে যাই, তখন আমার ব্যাংকে বলে যে তোমার ব্যাংক কার্ডটা হবে না, এই ইকামা যদি ঠিক না করো তোর ব্যাংক কার্ডটা হবে না।
তখন আমি ইকামা কার কাছে ঠিক করবো? আমার তো কফিল নেই, আমি কফিল চিনি না। আমার তো দালাল যে, সে তো বাংলাদেশে। তার উপরে প্রেশার ফেললাম যে আমার এটা কেমনি কি করবেন, ঠিকঠাক করে দিন। তো উনি আমার বলতেছে যে এটা তো আমি ঠিক করতে পারবো না, তোর কফিলের কাছে যা। আর কাছে যাইতে হইব। তো তখন আমি বললাম যে আমার কফিলকে আমি তো চিনি না, আপনি কফিলের সাথে কথা বলেন, আমার এটা ঠিক করে। সে না বলে যে সে আমার সাথে অনেক বাজে রিয়েক্ট করছে। রিয়েক্ট করার পরে সে আমার খালু, আপন খালু। তারপর বাজে রিয়েক্ট করার পরে সে আমার সাথে কোনো কথা বলে না, কথা বলা বন্ধ করে দিয়েছে। তারপরে আমি আবার পরবর্তীতে নিজের ইচ্ছাকৃতভাবে ওই কোম্পানিতে যাই। কোম্পানিতে যাওয়ার পরে আমি নিজেই ওই মুদিরের সাথে আলাপ করি। তখন আমি টুকটাক ভাষা জানি আর কি। তো মুদিরের সাথে কথা বলি যে মুদির দেখ, আমি বাসা থেকে এত টাকা নিয়ে আসছি। আমি মনে করো একরকম বলে যে আনা মিসকিন, যে আমি ফকির, আমি ফকির। তো আমি মুদিরকে অনেক বুঝাইলাম, তো আমার একটা রাত সময় দে। তো উনি আমাকে বললো যে রাত্রে সময় দিবে, যে একটা থাকার জন্য। তো উনি আমাকে পরে আবার 5 মিনিট পরে ফোন দিছে। 5 মিনিট পরে ফোন দিয়ে বলতেছে যে তোর ওইখান থেকে তাড়াতাড়ি চলে যেতে হবে, ওইখানে যদি কাজ ছাড়া কোনো লোক থাকে তার নাকি পুলিশে ধরে নিয়ে যায়। তখন এই বয়ে আমি কোথায় যাব, কার কাছে যাব? আমার তো সৌদি আরবে কেউ নাই, কেউ নেই আমার সৌদি আরবে। তখন কার কাছে যাব? তখন আমার এক টাঙ্গাইলের বড় ভাই ছিল, তার সাথে আমার পরিচয় ছিল ওই যখন আমি রুবেল বাসাতে ছিলাম, বিলাতে ছিলাম তখন। তো ওই ভাইয়ের সাথে পরিচয়, আলামিন ভাই বললো আমারে যে তোর কোনো দিকে তাকাইস না, তুই আমার কাছে চলে আয়। তো আমি ওইখানে যে আবার 400 রিয়াল তার কাছে দিলাম, তার কাছে দিয়ে আবার চাকরি দিলাম। আমাকে বলে দিল কারেন্টের হেল্পার। এখন যে দেখি ভাই কারেন্টের এত কাজ, এত পরিশ্রম, এই কাজ করা আমার বা আপনার পক্ষে সম্ভব না। তো ওইখান থেকে চলে গেলাম আমাদের আরেক দালালের কাছে। ওই মানে আরেক দালাল এইখান থেকে আব্বু বললো যে একজনে নাকি কাজ দিবে। আমার ওইখান থেকে আপনার প্রায় মনে করেন যে 3500 রিয়াল দিলাম, সৌদির 3500 রিয়াল। এখানে আমি আপনাদেরকে একটা কথা বলি, অতি বিশ্বাসের ফল যে এইভাবে বুক করতে হয়, সেই জিনিসটা হয়তো এই বাই না থাকলে আমরা আসলে আবারও জানতাম না। জাস্ট আপনারা ঘটনাটা শুনতে থাকুন। তো ভাই ওইখানে 3500 রিয়াল দেওয়ার পরে আমরা বললো যে ওই আপনার লুলু মার্কেট আছে সৌদি আরবে, সবচেয়ে অনেক বড় বড় সুপার মার্কেট। আমরা দেখছি যে অনেক সুপার মার্কেট অনেক ভালো আর কি, ওইখানে কাজ করে অনেক লোক, স্টাফ আছে। তো আমার বললো লুলু মার্কেট স্টাফ হিসেবে কাজ করতে, যে তার সামনে কথা বলা যায় না, তার কথার ধরন এরকম যে বন্দুকের গুলির মতো, তার সাথে মানে কথা বলা যায় না। আপন খালু না না, সে আরেক দালাল, অন্য দালাল, মানে ওই দেশের দালাল। আচ্ছা। তো সে বাঙালি, কিন্তু তার সাথে কথা বলা যায় না। তারপরে ওনার সাথে আমি কথা বললাম, যাক আমি কথা বললাম যে ভাই তাহলে কেমনে কি, আমি তো এতদিন ধরে আসছি, আপনাকে 3500 রিয়াল দিছি, বাংলার অনেক টাকা পড়ে যায়। তো এখন আমার যদি কাজ না দেন, আমি আসছি 6 লাখ টাকা বাইঙ্গা, আর এখন ওইদিকে প্রায় 2 লাখ 3 লাখ টাকার মতো গেছে। আমি আবার মানে এই দেশ থেকে টাকা নিয়ে খাওয়া দাওয়া করছি, মেবি প্রায় আমি আর 2 লাখ টাকার মতো নিয়ে খাইছি ভাই। তখন আমি ওনাকে বললাম যে আমাকে কাজ দেন। তো উনি আমাকে আস্তে ধীরে মানে এরকম করতে করতে 28 দিন পরে উনি আমার বলতেছে যে মেহেদি তোমার তো কাজ হবে না, তোমার কাজ হবে না। 28 দিন পরে ভাই আমি এই পর্যন্ত আমার কাছে রিয়েল ছিল 700, ওডিও আমি খাওয়া দাওয়া করছি। সৌদি একটা হোটেলে খাইতে গেলে মনে করছে 15 থেকে 16 রিয়াল লাগে খাইতে, বাংলাদেশে প্রায় 500-600 উপর জায়গা। তো এরকম করে খাওয়া দাওয়া করছি, উনি আমাকে খাওয়ায় নাই। তো উনি আমার ঢাকার এজেন্সির সাথে, যার সাথে আমি আলাপ করে গেছি, ওই ঢাকার এজেন্সির সাথে বলছে আমি নাকি তার রুমে 3 ও সন্ধ্যা খাওয়া দাওয়া করি। তো তারপরে আমি যখন ওই এজেন্সির নাম্বার নিলাম, তখন ওই যে ভাইয়ের কাছে গেলাম, ওই ভাই আমার সাথে ভালো ব্যবহার করা শুরু করলো। আর প্লাস ভিতরে আমার রুমে ডাইকে নিয়ে যেত, খাওয়া দাওয়া করতো, রাত্রে খাওয়া দাওয়া করতো, রাত্রে 4টার দিকে, দিনের খাওয়া দাওয়া করতো। মানে ঠিক নেই ভাই, কোনো ঠিক টাইমে কোনো সময় খাওয়া দাওয়া করতো না এরকম। তো তারপর চিন্তা ভাবনা করলাম যে আমি এখান থেকে চলে যাব। এখান থেকে চলে যাব, আমি রিয়াদে আরেকটা দালাল ধরলাম। ভাই সৌদিতে আর একটা কথা বলি আমি, যে সৌদিতে মেবি আমার মনে হয় না সৌদিতে যতগুলো রেমিটেন্স যোদ্ধা আছে, মানে প্রবাসী আছে, তার থেকে বেশি অধিক দালাল আছে এখন বর্তমানে। তো এখান থেকে দালালের অভাব নেই। আমি এখান থেকে মনে করেন যে রিয়াদে আপনার ওই একটা জায়গা ছিল, আপনার ওই মানপো না কি জানি বলে, এরকম একটা জায়গা ছিল, ওইখানে গেলাম দালালের কাছে। তো দালালের কাছে যাওয়ার পরে ওই দালাল আমাকে বললো যে তুমি এখানে আসছো, থাকো 2 দিন, তুমি মেলাতে ডিউটি করো। আমাকে একটা কাজ দেওয়া হলো, যাকে বলা হলো যে তুমি মেলাতে ডিউটি করবা, তোমার দেওয়া হবে সুপারভাইজার হিসেবে। আমাকে সুপারভাইজারের কাজও নিয়ে গেলো। তারপর ওইখানে আমি মেলাতে ডিউটি করার যখন আমি গেলাম, তখন দেখলাম যে ওইখানে আমাকে আপনার
এই মানে বলদিয়া বিষয়ে ক্লিনারের বিষয়ে কাজ দেওয়া হয়েছে। বলছে আমাকে 11 ঘন্টা ডিউটি, ওইখানে আমাকে ডিউটি করেছে 16 ঘন্টা ডিউটি করাইছে আমাকে। 16 ঘন্টা ডিউটি করেছে, এর মধ্যে খাবার দাবার কোনো ব্রেক টাইম নেই। আমার এক ভাই মালয়েশিয়া থাকে, আমার বড় ভাই, তো ওনার কাছে ফোন দিয়ে বলতেছে যে আমাকে জেদ্দা নাকি কাজে নিয়ে আসবে। তো জেদ্দা কাজে নিয়ে আসবে, আমার বড় ভাইয়ের সাথে অনেক কথা হয়েছে যে জেদ্দা কাজে নিয়ে আসবে, তো নিয়ে আসবো, সমস্যা কি। তো দালাল বলতেছে যে আগে টাকা দিতে হবে, 1000 রিয়াল আগে দিতে হবে, 1500 দিতে হবে আমাকে গাড়ি ভাড়া খরচ। কাজ পাওয়ার জন্য টাকা দিতে হ্যাঁ, হইব। কাজ পাওয়ার জন্য টাকা দিতে হবে আগে, হুম। মানে কাজ দিয়ে টাকা নিবে না। তো তারপরে আমি ওইখান থেকে আমি বললাম বড় ভাইকে যে না, এভাবে তো হবে না, আমাকে আগে কাজ দিতে হবে, তারপর আমার টাকা নিবে। সমস্যা না, আমার তো পাসপোর্ট আছে, আমার পাসপোর্ট আইগা দেখ, পাসপোর্ট আইগা দিয়ে আমার টাকাটা আমি পরে দিব, যখন আমি টাকা দিয়ে দিব তখন পাসপোর্ট দিয়ে দিবি। তো এইভাবে হবে না, সে আমার সাথে অনেক বাজে খারাপ, মানে এত খারাপ ক্রিয়েট করতেছে। সে আমাকে এটুকু হুমকি দিছে যে তুই যদি আজকে রাতের মধ্যে রুম না ছাড়িস, তোকে আটকে তোর জিনিসপত্র যা মালামাল যা আছে সবকিছু প্লাস তোর পাসপোর্ট নিয়ে তোকে গোপন করে ফেলবো। আমাকে এটুকু হুমকি মানে দিছে, এক কথায় গুম করার হ্যাঁ গুম করার হুমকি দিছে। হুমকি দিয়েছে। তো অপহরণের হুমকি দিছে। তখন রিয়াদ সিটি আমার খুব ভয় লাগে, এটা আমি সৌদি যাওয়ার পরে শুনছি রিয়াদ নাকি অনেক খারাপ। তো আমি ওইখান থেকে কোনোভাবে বললাম যে আমি এখান থেকে কোনোভাবে বেরোতে চাই, আমার বড় ভাইকে বললাম। তো তারপর ওইখান থেকে আর কোনো দিকে চিন্তা করলাম না, না চিন্তা করে 7-5 না ভেবে আর কোনো কাজের আচ্ছা, চিন্তা আপনি করলাম না। যখন এই যে এইরকম একটা সমস্যার মাঝখান দিয়ে গেলেন, আপনার যখন কাজ কামের কোনো সমাধান হচ্ছে না, তখন যে হচ্ছে ওদের যে মানে সৌদিদের একটা নিয়ম থাকে যে হচ্ছে ওরা ওই দেশ থেকে বাংলাদেশে পাঠাই দেওয়ার আগে দেখা যাচ্ছে ওদের তারা মানে জেলে নিয়ে যায়। মানে এই যে ওইখানে কি আপনি ইচ্ছা করে গেছিলেন, না তারা এসে আপনাকে মানে ধরে নিয়ে গেছিল? মানে বিষয়টা এরকম যে আপনি গিয়ে আগে ধরা দিয়েছেন, বা এমনও তো হইতে পারে যে আমি কাজ করতেছি কোনো কিছু করতে পারতেছি না, তাহলে এখানে থেকে আমার লাভ কি, আমি যে ওদের কাছে ধরা দেই এক্সাক্টলি এরপর ওরা আমাকে বাংলাদেশে পাঠাই দিবে, হ্যাঁ। এরকম একটা আছে। আরেকটা আছে যে না, ওরা আইসা খুঁজ পেয়ে ফেলছে, পরে ধরে পাঠাই দিছে, মানে কোনটা করছিল? এখন কথা হচ্ছে ওই আমি বাড়িতে কথা বলছি যে আমি দেশে চলে যাব। হুম। তারপর আমি দেশে চলে যাব, এটার জন্য আমার ওই দালাল যে আছে, হুম। তো আমি যে মক্কাতে আল খান আর আপনি দেশে চলে আসবেন, এখানে একটা কথা হচ্ছে আমি বলি, এরকম পরিস্থিতি বা এরকম খারাপ সময়ের মাঝখানে নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমার মনে হয় না যে কোনো প্রবাসী সেই দেশে থাকবে। বা এটা মনে হয় সেই দিক চিন্তা করেই মানে বলছিল যে আমি দেশে চলে যাব। হ্যাঁ, আমি ওইখানে খানা দানা পাইছি না ভাই, বিশেষ করবেন না আপনি। মনে করেন যে আমরা 4 জন ছিলাম, 4টা ভাই ছিলাম আপনার ওইখানে, আমরা ছোট ছোট, আমরা এই একই বয়সে ছিলাম। তারা আপনার বলদিয়া বলে, যেখানে ওই আপনার আছে চুদানি আছে, চুদানি বলা হয়। ওই অবস্থায় থাকতে থাকতে আমাদেরকে খাবার দেওয়া হতো না। আমরা এতটা অবস্থা খারাপ ছিলাম যে আমরা রুমের ভিতরে হাউমাউ করে কাঁদতাম যে আমাদেরকে খাবার দিয়ে। আমরা 3 দিন 4 দিন খাইতে পারতাম না। আমার ফ্যামিলিকে আমি কখনো জানাই নাই যে আমি 3 দিন 4 দিন খাইতে পারি না, কারণ আমার ফ্যামিলি এটা শুনে থাকতে পারতো না ভাই। আমি তখন তাদেরকে বলছি যে দেখো আমি ওইখানে ভালো নেই, আমার দেশে নিয়ে যাও। তখন বললো যে তোমার আঁকাবার শেষ হয়ে গেছে, তুমি দেশে যাওয়া কেমনে? তখন আমি বললাম যে দেশে যাবো কেমনে, এখন দেশে যাওয়ার তো কোনো অপশন দেখতেছি না। আমার তো আঁকামা শেষ, এখন সব কিছুই প্রায় শেষ, আমার ভিসা শেষ, আমার মেডিকেল শেষ, আমাকে তো কেউ দেশে নিয়ে যাবে না। তখন আমি বাবাকে বললাম যে দেখো আমি পুলিশদের ধরা দিই। তখন ওই আমার যে জসিম ভাই আছে একটা, ওইখানে আমার অনেক সাহায্য করছে, উনি আমাকে সাহায্য করছে, উনি অনেক ভালো মানুষ একটা। উনি যদি আমি মনে করেন যে কী বলবো, ওনাকে যদি আমি পায়ে ধরে সালাম করে আমার হয়তো মান সম্মান যাবে না, আর উপরে উঠবো। উনি আমাকে অনেক সাহায্য করছে। উনি বলছে যে দেখো তুমি যদি দেশে যাও, এত টাকা খরচ করে আসছো, তাহলে তুমি ওই টাকা দেও কিছু, আমি আর কি দেশে পাঠাই দেবো। তো আমি বলবো না যে কত টাকা দিয়ে আসছি আমি, তো আমি দিয়েছি। আমাকে মক্কা হারাম শরীফে মেবি 6 নম্বর আর কি হাম্মাম আছে, টয়লেট বলা মহিলাদের, ওইখানে আমাকে নিয়ে গেছে। তো প্রথম অবস্থায় আমরা 3 জন ধরা দিছি। 3 জনের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়া, আরেকজন হলো আপনার নৌকার, বগুড়া নৌকার। তো 3 জন ধরা দিছি। ওইখান থেকে 3 জন আমরা এক রুমে ছিলাম, 3 দিন ছিলাম আমরা। 3 দিন থাকার পরে ওইখান থেকে আমাদেরকে সিআইডি প্রথম ধরছে। সিআইডি ধরার পরে আমাদের পোশাক ছিল অনেক পাতলা, মানে অনেক হাট পোশাক ছিল। আমাদের বলা হয়েছিল যে ওই ইয়ের ভিতরে নাকি অনেক ঠান্ডা পড়ে। তখন আমরা আর ওইদিকে সেটি চিন্তা করে আমরা অনেক মোটা জ্যাকেট কিনি, বা দেখা গেছে অনেক মোটা প্যান্ট কিনি, জুতা কিনি, এগুলা পরার পরে এখান থেকে গেছি ভাই। যাওয়ার পরে আমাদের সিআইডি ধরলো, আমাদের পকেটে চার্জার ছিল, আমার ফোন ছিল 2টা।
একটা আইফোন ছিল আর একটা আমার পার্সোনাল ফোন ছিল একটা। তো আইফোনটা আমি ইউজ করি নি তেমন একটা, হাতে ঘড়ি ছিল, চার্জার ছিল 2টা। তো আমাদের দালাল বলা হয়েছে, দালালে বলছে যে আমাদের নাকি সব কিছু দিয়ে দিবি, আমাদের কোনো কিছু রাখবে না। তো আমি ওইখান থেকে ওইভাবেই প্রিপারেশন নিয়ে গিয়েছি, পুলিশের কাছে ধরা দিলাম। প্রথম ধরলো সিআইডি থেকে আমাদেরকে নিয়ে গেলো সেনাবাহিনীর কাছে। তো সেনাবাহিনীর আমাদের ফিঙ্গার নিল, মানে সারাদিন ভাই এই রুমে 5 মিনিট একটা কাজ ভাই 5 মিনিটে বেশি যাবে না। আমাদের সারাদিন কোনো খাবার দেওয়া হয়নি। আমরা 3 দিন ধরে মনে করেন 2 দিন আটকে রাখছিল, আমরা 2 দিন খাইতে পারি নাই। আমরা খাবারের জন্য কান্না করছি যে আমাদেরকে একটু পানি দে, আমরা যদি পানি খেতে পাই ওইদিকে গেতাম আমাদেরকে মারধর করা হইতো। একটা ফিঙ্গার নিতে বড় জোর 1 সেকেন্ড করে সময় লাগে একটা মানুষের, কিন্তু ওইখানে আমাদেরকে 3 ঘন্টা বসায় রাখছিল ভাই। সারাদিন চলে যায় এরকম, রাত্রের কোন দিক দিয়ে রাত হইতেছে কোন দিক দিয়ে দিন হইতেছে ভাই আমরা কিচ্ছু জানি না। এরকম করতে করতে একটা কথা বলি, এই যে ভাইয়ের সুখের বাণী, এটা মানে কোনো সুখের বাণী না। আমরা হয়তো একটা ভাইয়ের সাথে কথা বলতেছি, তার চোখ দিয়ে পানি চলে আসছে, মানে সে নিজে জানতেছে যে আসলে বিষয়টা কতটুক তার সাথে হয়েছে। আমরা কিন্তু ওইখানে যাইও নাই, বিষয়টা আমরা জানি না। আপনারা বিশ্বাস করেন, এরকম কত মায়ের সন্তান মানে অজরে কাঁদতেছে, তাদের কান্না দেখার মতো কেউ নাই। আমাদের দেশে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেন, এরাও তো মানে কোনো সময় মানে কখনো খোঁজ নিয়েও দেখা নাই যে বাংলাদেশে একটা প্রবাসী ওই দেশে আসলে সমস্যা আছে কিনা। থাকলে ওরা বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয় স্যার যদি চায় তারা যে আমরা হ্যাঁ ওই দেশে কোনো লোক সমস্যায় আছে তাদেরকে আমরা সমাধান করে দিব, তারা কিন্তু পারে। বাট তারা ওইভাবে কখনো খবর নেয় না। তারা খবর নেয় কোন সময়, যখন একটা প্রবাসী আসে তখন ওদেরকে কত টাকা ট্যাক্স দিতে হইবেও এই জিনিসটা এরা খবর নেই ভাই। এটা খুব এরা ভালো বলতে পারে ভাই। পরে আমি ওইখান থেকে আমার আব্বুরে বলছি, দেখো আমার কাছে টাকা নেই, এবার 200 রিয়াল দাও। তো 200 রিয়াল দিছে, 200 রিয়াল দেওয়ার পরে আমি ওইখান থেকে টাকা টোকা নিয়ে সব কিছু নিয়ে চলে গেছি। তো জেলের ভিতরে যখন আমাদেরকে আনুমানিক প্রায় রাত্রে 12টা বাজে এরকম আর কি, আমরা তো আর ভিতরে দেখতেছি না, মানে একজনের কাছ থেকে আরেকজন জিজ্ঞেস করতেছি। আমাদের ঘড়ি ছিল, যা ছিল সব নিয়ে নিয়েছে। তারপরে আমাদের ওইখানে আনুমানিক তারপরে একটা 12টার সময় এরকম মনে হলো যে রাত্রে 12টা বাজে এরকম টাইমে আমাদেরকে খানা দেওয়া হলো, একটা জুস আর একটা রুটি, শুকনো রুটি, একটা জুস আর একটা শুকনো রুটি। এও কোনো মানুষের কাজ হইতে পারে? মানে একটা মানুষ মানে কেমনে সম্ভব? মানে এইগুলো আসলেও মানে প্রবাসীরা যদি কথা বলে, আমরা মনে হয় যে বাঙালি বা বাংলাদেশে যারা অবস্থানরত আছি কেউ ঠিক থাকতে পারবো না। আসলে ওরা তো কখনো বলে না আমাদেরকে। ওরা চাচ্ছে যে ওদের জীবনের বিনিময়ে হইলেও ওদের পরিবারকে যেন একটু ভালো রাখতে পারে, সেজন্য তারা পরিবারকে কোনো খবর দেয় না। তো তারপরে আমরা প্রায় রাত্রে 12টার সময় এরকম খাবার দেওয়া হয়, তখন আমাদেরকে ওই রুম থেকে আর একটা রুমে আমাদের বন্দি করে রাখছিল। আমরা ভাই যখন ওই রুম থেকে আমাদেরকে বের করবে তখন আমাদের হাতে হ্যান্ডকাপ, মানে 2 হাতে হ্যান্ডকাপ, 2 পায়ে মানে লাগাইছে। আমি যখন লাগাইছে আমার ভিতরটা তখন বাইরে গেছিল যে আমি 6 লাখ টাকাতে আসছি ভাই। 6 লাখ টাকাতে আসার পরে যে আমাকে কাছে হয়রানি করাইছে, যে 6 লাখ টাকাতে আসলাম, তারপরে আবার হাত করি। আমি চিন্তা করলাম যে আমার মনে করেন যে আমার যে এরকম একটা কাজ করছে, যে কেন করলো, আমি কি কাউকে খুন করেছি বা আমি ওই দেশে কোনো অপরাধ করেছি? আমি তো কোনো অপরাধ করিনি, বিনা অপরাধে আমার হ্যাঙ্গাপ পড়েছে, সব কিছু করছে। তো আমার এখান থেকে যখন বাইরে নিয়ে যায় তখন একটা গাড়িতে তুলে, তাও বলতে পারি না যে কি গাড়িতে তুলছে, আমাদেরকে গেট থেকে পাস করে গেট বের করে আবার গাড়িতে তোলা হয়েছে। ওইখান থেকে আমাদের আশকারি ক্যাম্পে নেওয়া হয়েছে। আশকারি ক্যাম্প বলতে পুলিশের একটা ক্যাম্প থাকে, তো ওইটাকে আশকারি ক্যাম্প বলা হয়। তো এখানে নেওয়া হয়েছে, ওইখানে নিয়ে লাইন করছে। আপনার পাকিস্তানি আছে 200-র মতো, বাঙালি আছে 200-র মতো, এরকম নিয়ে গেছে। তো পাকিস্তানিদের আলাদা করা হয়েছে, বাঙালিকে আলাদা করা হয়েছে, আমাদেরকে নিয়ে গেছে একটা আর কি রুমে আর কি নিয়ে গেছে, ওই যেটা জেল বলা হয় আর কি। তো আশকারি ক্যাম্পে যখন জেলের ভিতরে যাই তখন মানে কিছু লোক আমাদেরকে বলে যে তোমরা কেন জেল আস। ওইখানে খাবার দিত ভাই, মূলত সকালে খাবার দিত শুকনো রুটি আর একটা জুস, আর দুপুরে দিয়ে হয়তো সৌদি আরবের খেপসা বলা হয়, ওই বিরিয়ানির মতো আর কি এটা। আবার রাতে শুকনো রুটি আর জুস, এটুকু খাবার দেওয়া হয়। তার বাইরে কোনো খাবার কেনার এক্সট্রা কোনো চান্স নাই, যদিও দোকান আসতো প্রত্যেক রূপকারে। বিরিয়ানি আপনি 1বার 2বার 3বার খাইতে পারেন, ভালো লাগে, এরপর কিন্তু আর ভালো লাগে না ভাই। ওখানে যখন আমি ওই 7 তারিখে ধরা দিছি, আমি 7 তারিখে ধরা দিছি, তো 8 তারিখ যায়, 9 তারিখ, 10 তারিখ, এভাবে যখন আপনার প্রায় 11 তারিখ আসে,
হ্যাঁ 11 তারিখে 11 তারিখে আমার মানে শরীরে তেমন কোনো কিছু ছিল না, একটা কম্বল দিয়েছিল, তাও ওইটা ভাই মুখ ডাকলে শরীর ডাকে না, শরীর ডাকলে মুখ ডাকে না। তখন আমি বাঁচার জন্য দেওয়ালের এক কোণাতে যে ভাই ওই ইটা দিয়ে মুখটা বাইতে রাখছিলাম যাতে ঠান্ডাটা না লাগে, শরীরে কোনো কিছু ছিল না, ওইটা বাইন্ধে রাখছি। বাইন্ধে রাখার পরে তারপরে ঠান্ডা লাগলো, আমি কারোর সাথে কথা বলতে পারছিলাম না, আমার গলাটা ভেঙে গেছিল পুরা। কারোর সাথে বলবো যে আমার একটু পানি দিয়ে বলতে পারছিলাম না। এক ভাইকে একটু জোর করে বলছিলাম যে আমাকে খানা দে, আমার তখনই মানে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত পড়া শুরু করছিল ওইখানেই। পরে আমি ওইখানে যাওয়ার পরে আমি ওই আপনার পেনাডল বলা হয় একটা, মানে নাপাবরির মতো, এটা মেবি বাংলাদেশে প্রায় 1 টাকা করে কিনে অনেকে খায়, কিন্তু এটা ওইখানে প্রায় 15 রিয়াল 12 রিয়াল করে কিনে খাইতাম। মানে একটা একটা আপনার ওইখানে কিনে খাইতাম। তারপরে ওইখানে আমরা 3 জন যে ছিলাম, 3 জন তো আমরা সর্বহারা হয়ে গেছিলাম। আমরা তো ভাবছি যে আমরা কোনোদিন দেশে যেতে পারবো না, কোনোদিন না ভাই। আমি মনে করি যে এতটা কষ্ট পাইছিলাম যে ভাবছিলাম আমার বাবা মা ও তো আর দেখতে পারবো না কোনোদিন, যে শেষবারের মতো একটু কথা বলে নেই। তারপরে ওইখানে আমার 15 রিয়াল দিয়ে 5 মিনিট 1 মিনিট কথা বলে যায়, 15 রিয়াল দিয়ে 15 রিয়াল দিয়ে জেল থেকে ফোন দিয়ে পরে আব্বার সাথে কথা বলছি একটু, যে দেখো আমি এরকম ইয়ের মধ্যে ভাইসে গেছে, আমার হয়তো 1-1.5 মাস লাগবো, তোমরা কোনো চিন্তা করো না, যদি বাইচে থাকি তাহলে যাবো। আমরা অনবরত সময় নামাজ পড়তাম, দোয়া করতাম যে মানুষগুলো যাক। হঠাৎ করে যখন যাই তার 3 দিন বা 4 দিন পরে বামুনবাড়ির এক ছেলে, আমার মতো এরকম একটা ছেলে, তো উনি এরকম নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বেরোতো, তো ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে বললো, আজকে ক্যাম্প নিয়ে যেত না। আর বাংলাদেশের এজেন্সি একটা কথা বলতে চাই, বাংলাদেশের এজেন্সি যারা আছে তাদেরকে যদি একটা রেমিটেন্স যুদ্ধ যদি এখানে যায়, যাওয়ার পরে তারা ওই আর কি আপনার যাওয়ার পরে একটা সিল মারার কথা থাকে এজেন্সিদের, ওইটা আপনার মায়েরা ওই সিলটা মারে, ঠিক আছে, মারার পরে টেবিলের উপর রেখে দেয়, তারা এটা দেয় না। 3 দিন 4 দিন বা 5 দিন বা 6 দিন পরে ওইটা দেয়। একটা মানুষের যদি যায়, আমি শুনি যে 3 দিন পরে নাকি ওইখান থেকে বের করে দেয়, কিন্তু আমাদের 12 দিন 13 দিন পরে আমাদের ওইখান থেকে বের করছে। আমরা এখানে খাইতে পারতাম না, থাকতে পারতাম না, মানুষের অস্বস্তি গন্ধ, মানে এতটা দুর্ভিক্ষের মধ্যে আসছিলাম যে মনে হতো যে এই বুঝে আমার দম শেষ, আর যাইতে পারবো না দেশে। মানে এত অসুস্থ হয়ে গেছিলাম ভিতরে, আর কোনো পথ ছিল না। একদিন হঠাৎ করে আপনার রাত্রের ফজর আজান দিব, ফজরে নামাজ পড়ছি, নামাজ পড়ে আমি অসুস্থ, আমি কথা বলতে পারি না কারোর সাথে, আমি কথাটা যে বলবো এই কথাটা বলতে পারি না, যে আমার কিছু লাগবো না এটাও বলতে পারি না আমি। তো আমার এক ভাই, মানে আমার ওইখানে যাওয়ার পরে পরিচয় হয়েছে ওই বামনবাড়িয়ার ছেলে আর নৌগাঁওয়ের। তো ওরা আমাকে আশ্বাস দিত, দেখ তুই কান্নাকাটি করিস না। আমি সবসময় ভাই খালি কইতাম যে আমার বাপ্পারে আমি একটু দেখবো, আমি একটু দেখবার চাইছিলাম। পরে মনে করেন যে ওই নামাজটা পড়ার পরে বসে রয়েছি, বসার পরে বলতেছি নামাজের পরে কি খাবার দেওয়া হয়তো, এসে মানে ফজর নামাজ পড়ার পরেই খাবারটা দেওয়া হয়তো। তো খাবারটা আমি যখন খাবারটা নিব তার আখ্যান দিয়ে বলতেছে যে ওরাকা বের হয়েছে, ওরাকা আসছে, মানে ওরাকা মানে ওই আর কি আপনার ওই কাগজটা আসে আর কি। তো বলতেছে যে ওরাকা আসছে, তো ওরাকা আসছে, আমি ভাবছি যে হয়তো যারা আগে আছে তাদের আসছে, কিন্তু আমি ওই দিনও বিশ্বাস করতে পারি না যে আমারটা এসে পড়ছে ওরাকা। তখন সবারটা ওরাকা মানে হচ্ছে যে ওইখান থেকে মানে মুক্তি দিবার বা কাগজ, ছাড়পত্র, হ্যাঁ ছাড়পত্র। তো ওই ওরাকাটা আমাকে মানে বলতেছে যে আমার ডাকতেছে, আরেকটা আমাদের ওই যে বললাম বাপমান বাড়ির ছেলে, তো ও বলতেছে যে তোর ওরাকা বের হয়েছি। আমি তো বিশ্বাস করতে পারতেছি না যে আমার ওরাকা বের হয়েছে ভাই। আমি এতটা খুশি হয়েছিলাম, তো আমি ভিতর থেকে কথা বলতে পারতেছিলাম না, ওর সাথে কথা বলি নাই, কিন্তু আমার ভিতরটা খুশিতে পেড়ে গেছিলাম না। আমি যদি তখন কথা বলি তখন আমার গলা এটা রক্ত বেরোবো, আমি জানি এটা। তখন কথা বলি নাই, তখন তার সাথে আমি কোনো রাবি করি নাই, বলছি যে ঠিক আছে সমস্যা নাই, যেহেতু বের হয়েছে তাহলে আমরা পেকটি একবারে যাব। তখন আমার একা বের হয়েছে, পরে আরও 3 জনে বের হয়েছে, মেবি ওই 3জনে একবারে বের হয়েছি। আমাদেরকে কিচ্ছু নিয়ে আসতে দেন। আমার একটা ফোন ছিল, আপনার আইফোন ছিল, ওটা রেখে দেওয়া হয়েছে। ওটা বলছে যে ওটা নাকি আমার ট্যাক্স দেওয়া হয় নাই, সেজন্য ওটা রেখে দিছে। হাতে একটা ঘড়ি ছিল, ওটাও রেখে দিছে, জুতার ফিতাগুলো রেখে দিছে। এটা কি সৌদি আরবে? হ্যাঁ সৌদি আরবে। ভাই নিয়ে আসতে দেন, যদি আমরা কথা বলতে চাই আমাদেরকে মারধর করতো। কাপড়টা দিয়েছিল, ওইটা পরে আমরা মানে আসছি এইখানে। আসার পরে
তারপরে সবাই দেখে আমাদেরকে হাসতেছে, মানে অনেক অনেক টোল করতেছে যে আমরা এরকম ভাবে দেশ মজা ছাড়ছি, নিতেছে। মজা নিতেছে। আমরা তখন আর কোনো কিছু মানে কোনো কিছু না ভাইবে আমরা যাই, যাওয়ার পরে আমরা এখান থেকে আমাদের বের করে দেওয়া হয়। আর ফোন আমাদেরকে বুকিং করে দেওয়া হয়েছে যে ফোন যদি টাকা দেয় তাহলে বুকিংয়ে দিব, না হলে ফোনটা পর্যন্ত রেখে দিবে। তো আমার কাছে বেশি টাকা ছিল না, একটা ফোন 50 টাকা বুকিং, আমি 50 রিয়াল দিয়ে আমার এই ফোনটা, একটা ফোন খালি নিয়ে আসতে পারছি, আর আরেকটা ফোন আমি নিয়ে আসতে পারিনি। তো আবার একটা ফোন দেওয়া হয়েছে, আমি ওইখান থেকে একটা ফোন নিয়ে আসছি। আমি যখন বাংলাদেশ আসি, আসার পরে আমার কাছে কিছু টাকা ছিল, টাকাগুলো ভাই মানে ওইখান থেকে ব্যাংকের থেকে ভাঙিয়ে তারপর আর কি পোশাক আশাক বাইরে থেকে কিনছি। তো আমি একটা জিনিস ভাই চিন্তা করি যে আমাদের বাঙালিরা সৌদির কাছে শুধু ইয়াল্লা সুরা ইয়াল্লা সুরা এর বাইরে কিচ্ছু না ভাই। আমরা মানে এতটা কষ্ট করে এতটা খাটি, তাদের কাছে আমরা কিচ্ছু না। আমাদেরকে কুত্তার সমান দাম দেওয়া হয় না, ওইখানে কুকুরের সমানও দাম দেওয়া হয় না। এতটা কষ্ট ভাই আমি সৌদি থেকে আসছি যে ভাই মানে বলে বোঝাতে পারবো না। এলাকা আপনার জন্য আসলেও মানে কি বলতাম। এখন আমি আপনাদেরকে একটা কথা বলি, এই পৃথিবীতে যদি মানে এই পৃথিবী তো পৃথিবী, আপনি বাংলাদেশে ধরেন এই কালচারে আইসা বা বাংলাদেশে বর্তমান সমাজের যে অবস্থা, কোনো একটা জায়গায় যদি কোনো হচ্ছে যে অনুষ্ঠান বলেন, অ্যাকচুয়ালি মানে বড় কোনো সাংস্কৃতিক বলেন বা সামাজিক বলেন, কোনো একটা মিটিং হইলেও সর্বপ্রথম যে চেয়ারটা, সেটা আমার মনে হয় যে প্রবাসীদেরকে দেওয়া উচিত। মানুষ চায় না যে আমি ইচ্ছাকৃত ভাবে দেশে চলে আসি বা এতটা কষ্টের পর পারিয়ে তারপর অনেক অতিক্ত হয়ে নিজের ধিক্কার জানিয়ে তারপর আমি দেশে আর কি পাড়ি জমাইছি যে না, যদি বেঁচে থাকি হয়তো এর থেকে বেশি টাকা ইনকাম করতে পারবো, সেজন্য আমি 6 থেকে 7 লাখ টাকা খরচ করে যারা প্রবাসে যায়, এরা হাই ফ্যামিলির লোক না, এরা একদম নিম্নবিত্তির বা মধ্যবিত্ত ফ্যামিলির। এরা যদি এই 6 থেকে 7 লাখ টাকা ওই দেশে যে মাইর খায়, হচ্ছে লসে পড়ে, এই টাকাটা তোলার জন্য মানে ওই দিকে যে একটা মানসিক টেনশন আসলো, আইসে আবার দেশ একটা কিছু করতে হইব, যাই কিছু করুক, এই যে যে একটা টেনশন না, এইভাবে একজন প্রবাসীর হায়াত আরো 10 বছর কমে যায়। আচ্ছা, এর মাঝখানে এই যে সুন্দর একটা কথা কইছেন যে আপনি যে গেলেন আপনার খালুর মাধ্যমে তো গেছিলেন, মানে নিজের লোক, যাই হোক। এখন এই যে আপনার যে এত কিছু সমস্যা হয়েছে, এই জিনিসটা কি উনি জানতেন না বা ওনাকে জানান নাই? ওনাকে জানানো হয়েছে, উনি আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে, মানে আপন খালু বন্ধ করে দিয়েছে। হ্যাঁ। আচ্ছা, এই যে যে স্বার্থের জন্য নিজের ব্যক্তিত্ব বলেন, নিজের ফ্যামিলি বলেন, সবকিছু যে বিক্রি করে দেওয়া, মানে এটা বাংলাদেশের এখন প্রায় কালচার মানে এমন হয়েছে অ্যাভেলেবেল, যে স্বার্থের জন্য নিজের ব্যক্তিত্ব বিসর্জন করে দিতেছে নিজের। মানে এমনও হয়েছে, এই যে দালালদের কিছু কিছু দালাল যেগুলারে আমরা আদম ব্যবসায়ী বলে থাকি, এই দালালদের মানে তাদের যদি অর্থের প্রয়োজন হয়, একটা লোক যদি বিদেশ যাবে, ওই লোক যদি তার সন্তানও হয় দালালের, এই লোকটাকে বিক্রি করে দিবে, তাদের অন্তর কাঁপবে মাসি। আপনি যখন ওইখান থেকে বাংলাদেশে আসলেন, বাংলাদেশ এয়ারপোর্টে আপনাদের সাথে মানে কোনো ধরনের খারাপ আচরণ এগুলো কোনো কিছু করা হয়েছে কিনা? না, আমাদের সাথে বাংলাদেশ এয়ারপোর্ট আসার পরে আমাদের সাথে কোনো খারাপ ব্যবহার করা নেই, যা করা হয়েছে সৌদি এয়ারলাইন্সে করা হয়েছে, ওইখানে সৌদি আরবে। আচ্ছা, এখন যদি আপনি বলতেন এই যে নতুন যারা যাইতেছে, আপনি তো ওইখানে গেছেন, যাওয়ার পরে ওইখানের পরিস্থিতি বুঝছেন, বা ওইখানে কিভাবে গেলে বা কোন অভিজ্ঞতা নিয়ে গেলে বা কাদেরকে বিশ্বাস করে গেলে ওইখানে টিকা যাইবো বা ভালো একটা পজিশন হইব, আপনার যদি এই কয় মাস ছিলেন আপনি জানি? 7 মাস। 7 মাস, এই 7 মাসের অভিজ্ঞতা থেকে আপনি যদি একটু বলতেন। এই 7 মাস থেকে অভিজ্ঞতা থেকে একটা একটা মানে শুধু একটা কথাই বলবো, বেশি কথা বলবো না, যে এই বিষয়ে যে তোমরা যাও তোমাদের জন্য টাকা রেডি করে রাখছে, তোমাদেরকে টাকা দিয়ে দিবে, এরকম না। আসলে আমাদেরকে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে আমাদের যে বিষয়টা দিবে, ওই বিষয়টা আমাদেরকে বারবার চেক দিতে হবে, যেটা কি আসল না নকল। কিন্তু ভাই এখন দেখা গেছে আমার হিসাবে সৌদি আরবে না যাওয়াটাই বেটার। কারণ আগে যখন শেখ সালমানের চাচা ছিল, তখন একটা নিয়ম করছিল যে যেই আসুক, আসার পরে 3 মাসের মধ্যে ওই আপনার মানে 15 মাসের আকামা, যে কোনো বিষয় গেত 15 মাসের ভিসা প্লাস 15 মাসের আকামা দিয়ে ওইখানে নিয়ে যেত। কিন্তু এখন এই বাংলাদেশ এতটা খারাপ হয়েছে যে বাংলাদেশ লোক ধরতে পারলে বাংলাদেশ পাঠিয়ে দিতেছে, মানে হয়তো 1 মাস 1.5 মাস 2 মাস পর পাঠাক, কিন্তু এইভাবে হাজার 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 লোক পাঠাইতেছে। মানে এক কথাই বলতে গেলে আপনারা দালালদের অন্তত বিশ্বাস করে সৌদি আরব না যাওয়াটাই বেটার। সেখানে যদি নিজের কোনো লোক থাকে, যেমন নিজের বাবা থাকে, নিজের ভাই থাকে, তাদের মাধ্যমে যে আপনি যাইতে পারেন তাহলে অবশ্যই যান। তাছাড়া দালালদেরকে বিশ্বাস করে
কখনো মানে বর্তমান যে পরিস্থিতি চলতেছে সেটা মানে সৌদি আরব না যাওয়াটাই বেটার। সৌদি আরব কিভাবে নিয়ে যায় আমি সেটা আপনাদেরকে একটু বলি, যেটুকু আমি বুঝে আসছি। আপনার ওইখান থেকে কফিল ধরে, যেরকম কফিল আপনার বারমায়া হয়তো আপনি চিনবেন না, মানে বারমায়া একটা ইয়ে আছে বাংলাদেশের আর কি সাথে, বারমায়া বলা হয় তাদেরকে। ওই চট্টগ্রাম ভাষায় কথা বলে, চিটাগাং ভাষায় কথা বলে। তো ও বারমায়া কফিল সাজে আপনার ওই সৌদি আরবের সাথে কথা বলে, তারা ভিসাটা দেয় মূলত। দেওয়ার পরে ওই যে আপনার বাংলাদেশের এজেন্সিরা যখন ওই ওভারসিজরা তখন বলে যে না তোমরা আমাদেরকে ভিসা দাও, আমরা লোক পাঠাবো, তখন ওই ভিসাটা মূলত 3 মাসের ভিসা থাকে। 3 মাসের ভিসা দেওয়া ওইখানে নিয়ে যাওয়ার পরে না থাকে কফিল, না থাকে কোনো কিছু। যখন ওইখানে নিয়ে যাওয়া হয় ভিসার মেয়াদ, তখন ওই যে লোকটা নিয়ে যাওয়া হয়, মানে কফিল ভাইবে যে লোকটা নিয়ে যাওয়া হয়, ও কফিলে চিন্তা করে কি যে 3 মাস কবে পার হবে। ওই 3 মাস যাওয়ার পরে ওই ভিসাটা আবার বিক্রি হবে বাংলাদেশে। হ্যাঁ, এইভাবে লোক নিয়ে যায়। আর এইভাবে লোক নিয়ে যাওয়ার মানে ভিসাটা দেখায় ওই জায়গা পর্যন্ত মানে পৌঁছাইতে যতক্ষণ এরপরে আর ওই ভিসাটা আপনার কোনো কাজে আসে নাই, ওইটা সে আবার অন্যজনের কাছে বিক্রি করার ধান্দা করে এইভাবে। আচ্ছা, তো এইভাবে আর কি সৌদি আরব লোক নিয়ে যাইতেছে। তো এইভাবে আমার মতো হাজার হাজার মায়ের সন্তানরা ওভাবে উপরে আছে না খেয়ে। ভাই কিছু কিছু লোক আমি দেখছি মসজিদের সামনে ঘুমাইতেছে, রাস্তায় ঘুমাইতেছে, বলদের সামনে ঘুমাইতেছে, অনেক অনেক জায়গার মধ্যে ঘুমাইতেছে এরকম ভাবে, অনেক জায়গা আমি নিজে দেখছি। মানে এত বিশ্রী জায়গার মধ্যে ঘুমাইতেছে তারা। তাদের ওই জায়গায় যদি আমি থাকতাম হয়তো আমি এভাবে ঘুমাইতে পারতাম না। হয়তো সারা যদি আমার জায়গা থাকার না জায়গা থাকতো, আমার হাইটে বেড়ায় এরকম করে আমার রাত 4 দিন লাগতো। থাকার জায়গা ছিল এটা বলতে পারি। কিন্তু কিছু কিছু লোক আপনার বলদের সামনে একবার ময়লার আবর্জনার সাথে ঘুমাইতেছে, পুলিশের ভয়ে মসজিদের সামনে ঘুমায়, এরকম অনেক বিভিন্ন জায়গা আছে যেগুলো আমাদের ঘুমায়, এরকম ভাবে ঘুমাইতেছে হাজার হাজার। আমি যখন আপনার রিয়াদ গেলাম, রিয়াদ আপনার সৌদি আরবের সবাই চেনে, একটা ভাইরাল মানে ওইটা অনেক জায়গা আছে সবাই চিনে। রিয়াদ আপনার হলো যে ওইটাকে বলা হয় যে ওই কি জানি বলা হয়, আমার তো মনে হইতেছে না, আছে আপনার ওইটাকে আপনার বাঙালিরা ওইখানে থাকে। ওইখানে অনেক মানুষ ভাই দেখছি যে কিভাবে ঘুমাইতেছে, কিভাবে থাকতেছে, কিভাবে কি করতেছে। ভাই এত খারাপ পরিস্থিতি সৌদি আরব বর্তমানে। আমি যা বলি, আমি যেটা মনে করি যে সৌদি আরব বিশেষ করে এখন যাওয়াটা সবচেয়ে বেটার। কোনোভাবে যাতে কেউ দালালের খপ্পর না পড়ে সৌদি আরব না যায়। দালালের মিষ্টি কথায় আছে না, যত মিষ্টি কথা তত খারাপ। মানে ওই জায়গাটা মিষ্টি কথা যাতে না ভিজে কেউ যাতে সৌদি আরবে না যায়। দালালরা একটা লোক যখন বিদেশ যাবে তখন কিন্তু আইসা সে ভক্তি শুরু করবে। মানে কিরকম আপনার এমন ভাবে আপনার ব্রেনটাকে ওয়াশ করবে, আপনি ওই দালাল ব্যতীত অন্য কোনো কিছু চিন্তাই করতে পারবেন না। এক কথায় এইগুলা হচ্ছে দালাল, এগুলো হচ্ছে আদম ব্যবসায়ী। এরা মানুষ কিভাবে স্যাটিসফ্যাকশন করতে হয় সেই টেকনিক তাদের জানা আছে। তাদের যদি এই জিনিসটা জানা না থাকতো তাহলে হয়তো তারা দালালি করতে পারতো না। তারা যেহেতু দালালি করতে পারে এই জিনিসটা তাদের জানা আছে। অতএব আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা যখন বাইরে যান সেখানে আপনার একটা পরিবার নাই বা পরিচিত কোনো লোকজন নাই, আপনারা এমন লোকের মাধ্যমে যায়েন না যেটার জন্য মানে আপনাকে ওইখানে মরতে হয়। আপনার অনেক বিগ সমস্যা, অনেক বড় সমস্যা, মানে আপনার আশপাশের কেউ নেই, আপনাকে ওইখানে উদ্ধার করার মতো কেউ নাই। বাড়ি থেকে 7 থেকে 8 লাখ টাকা ঋণ করে আপনারা পাঠাইছে, এই বাড়ির লোক এই ঋণের চিন্তাই করব সব সময় না, আপনাকে নিয়ে চিন্তা করব। এই যে একটা সময় পরিবারের সাথে নিজের মিসকনসেপশন, যে ভুলটা বোঝাবুঝি, মানে সবকিছুই দেখা যাচ্ছে যে একটা দালালের উপর ডিপেন্ড করে কিন্তু হয়ে যায় এগুলা। অতএব আপনারা বিদেশ যাওয়ার আগে বা প্রবাসী হওয়ার আগে মানে একটু ঠান্ডা মাথায় একটু সময় লইয়া বা একটা বিশ্বস্ত লোকের মাধ্যমে যান, যেটার মাধ্যমে মানে আপনি ভালো কিছু করতে পারেন, আপনার পরিবারকে আপনি ভালো রাখতে পারেন। তো এই বাইটার কথা শুনে আজকে আমি মানে একদম পাথর হয়ে গেছি, মানে আমার বলার কোনো ভাষা নাই। এরকম হাজার হাজার মায়ের সন্তান এই প্রবাসের মাটিতে, তাদের মানে তারা চিৎকার করতেছে, তাদের চিৎকার শোনার মতো মানুষ নাই। আমি চাই আপনারা প্রবাসীদেরকে একটু বোঝার চেষ্টা করুন, তাদের সম্মানটা সবার উপর রাখুন। ভাই আপনার জন্য শুভকামনা থাকবো। আপনি যেহেতু ওইখানে যায় হয় নাই কিছু, আপনি বাংলাদেশে ভালো একটা কিছু করেন। হ্যাঁ, পরিবার আপনার জন্য যতটুক মানে কষ্ট ফিল করতেছে, আপনি যাই ভাবেন না কেন, পরিবার আপনার কে যখন এতগুলা টাকা দিছে তারা কিন্তু ভাবতেছে যে ওনার মাধ্যমে এটা মানে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আপনি সেই পরিবারের
ক্ষতিটা পোষাই দেওয়ার চেষ্টা করবেন। ইনশাল্লাহ। আপনার জন্য দোয়া থাকবে সব সময়। ভালো থাকবেন।